কোমলমতিদেরকে আদালত বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সংবিধান বিরোধী করে তুলছে কিন্তু না। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন, একজন সাংবাদিক। তবে তার প্রশ্ন শুনে বোঝার উপায় নেই তিনি সাংবাদিক নাকি রাজনৈতিক দলের কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু, বাংলাদেশ, বাঙালি, আপনি সবসময় রাইট সাইড অফ দ্য হিস্ট্রিতে ছিলেন। বিগত দিনে দেশের বেশিরভাগ সাংবাদিক নিজেদের দায়িত্ব ভুলে হাসিনার অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছিলেন। একই সাথে দুর্নীতিতে জড়িয়ে সম্পদের পাহাড় গড়েছেন অসংখ্য সাংবাদিক। আপনি নতুন মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, প্রথম সাংবাদিক সম্মেলন, আপনাকে অভিনন্দন জানাই। গণতান্ত্রিক যে কোনো রাষ্ট্রে সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সংবাদ মাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি খুঁটি দুর্বল হয়ে পড়লে যেমন কোনো স্থাপনা নড়বড়ে হয়ে যায়, তেমনি গণমাধ্যম সঠিকভাবে কাজ করতে না পারলে গণতান্ত্রিক রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই। আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অভাবেই গত 17 বছর ভুগেছে বাংলাদেশ। এই সময়ে দেশের বেশিরভাগ সংবাদকর্মী সাংবাদিকতার নীতি নৈতিকতা না মেনে সরাসরি আওয়ামী লীগের দালালি করেছেন, যা দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকিয়ে দেয়। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি। অবশ্যই। সাংবাদিক প্রভা শামীনের এই মন্তব্যের জবাবে আন্দোলনরত শিক্ষার্থীদের কৌশলে রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই মন্তব্যের পরই ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী, তাই না? পুরো জুলাই আন্দোলনের সময় জুড়েই হাসিনার বন্দনায় মেতে উঠেছিলেন দেশের মূলধারার গণমাধ্যমের বেশিরভাগ সাংবাদিক। হাসিনার বাহিনী ছাত্র জনতার বুকে নির্বিচারে গুলি চালালেও নির্বাক ছিলেন দালাল সাংবাদিকরা। উল্টো মায়া কান্না করেছেন স্বৈরাচার হাসিনার পক্ষ নিয়ে। রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, গাড়ির কঙ্কাল পড়ে আছে, মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য। রাজপথে আবু সাইদ মীর মুগ্ধকে পাখির মতো গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। এমন ব্যভিচার নিয়ে প্রশ্ন না করে জাতির বিবেকখ্যাত সাংবাদিক হাসিনার কাছে বিচার দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার। এই জন্য তাদেরকে রাস্তায় ফেলে দেওয়ার পিটিয়েছে। গ্রামে গ্রামে পর্যন্ত আপনার হামলা হয়েছে, গ্রামে গ্রামে পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর পুড়ায় দেওয়া হয়েছে। ক্ষতি অনেক ভয়াবহ ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, হত্যার বিচারের দাবিতে দেশের সাধারণ মানুষ যখন আন্দোলন করছিল রাজপথে, ঠিক ওই সময়ই ছাত্র জনতার দাবিকে বিদেশি চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন কোনো সাংবাদিক। কেবল দেশি চক্রান্তকারীরা নয়, এর পেছনে ট্রেইনড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি, যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে, তারাও সেখানে ছিল। আবার কোনো সাংবাদিক নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ দিয়েছেন হাসিনার সংবাদ সম্মেলনে। তাদের কাছে মানুষের জীবনের চাইতে বড় হয়ে উঠেছিল কংক্রিটের স্থাপনা। অর্জনগুলোকে তারা টার্গেট করেছে। মেট্রো রেল, ব্রিজ, আপনার যে অর্জনগুলো, এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত। আন্দোলনকে জঙ্গি হামলার ট্যাগ দিয়ে হাসিনার প্রশংসা আর তোষামোদি শেষ বাক্যে পরিণত হয় সাংবাদিকদের। মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের ১/১১-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি, যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় সবাই মনে করেন যে সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন। শেখ হাসিনাতেই আস্থা, সাংবাদিকতার আড়ালে এমন ন্যারেটিভ তৈরি ছিল মূল কথা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে বারবার সংকটের উত্তরণে সহায়তা করেছে। তবে শেষ পর্যন্ত হয়েছে উল্টো। সাংবাদিকদের এসব তোষামোদি পতন ঘনিয়ে আনে শেখ হাসিনার। আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা হিসেবে কটাক্ষ করার পর জনতার তীব্র ক্ষোভে নড়বড়ে হয়ে যায় হাসিনার মসনদ। তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় এই স্বৈর শাসকের।
জুলাই আন্দোলনে গণমাধ্যমের এমন পক্ষপাতমূলক আচরণ ব্যাপকভাবে হতাশা তৈরি করে শিক্ষার্থীদের মাঝে, যা এখনও ভুলতে পারেননি অনেকেই। মিডিয়া বা অনেক টেলিভিশনের তারপর নিউজ দেখে অনেকখানি তারা হতাশা প্রকাশ করত, এটা তাদের ভিতরে অনেকখানি ক্ষোভের সঞ্চার করত, আমাদের মাঝেও ক্ষোভের সঞ্চার করত। এটা অবশ্যই হতাশার একটা জায়গা ছিল, কেননা তখন যদি আপনার আন্দোলনটা থেমে যাইতো তখন বাংলাদেশের পরিস্থিতিটা অন্যরকম হতো। তখন আমাদের সোর্স অফ ইনফরমেশন ছিল হচ্ছে কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, এইগুলো ছিল আর কি। মেইন স্ট্রিমের মিডিয়া ছিল না। কেন ছিল না? কারণ হচ্ছে কি তারা মূল সত্যকে তুলে ধরতেছিল না আর কি। তারা দুনিয়ার মিথ্যা এবং সরকারি প্রোপাগান্ডা চালাচ্ছিল, স্পেশালি বিটিভির মতো চ্যানেল। ভয়ের সংস্কৃতি এবং পক্ষপাতিত্বের কারণে প্রকৃত সত্য উঠে আসতো না গণমাধ্যমে। এর বাইরে কেউ কেউ চাইলেও বিভিন্ন চাপে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারেনি, এমন মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, যার কারণে অনেক সাংবাদিক এই ভূমিকা পালন করতে বাধ্য হয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দিত না, পত্রিকা বন্ধ করে দেয়া, হুমকি, কে কোন প্রশ্ন করবে, এই বিষয়গুলো প্রেস উইং থেকে বলে দেওয়া হতো। যা যদি কেউ একটু একটু সাহসী প্রশ্ন করতে চাইতেন, তাকে আর পরবর্তী কোনো অনুষ্ঠান ডাকা হতো না। কোনো পক্ষপাতিত্ব না করে সামনের দিনে সাহসিকতার সাথে দেশ গঠনে ভূমিকা রাখবে গণমাধ্যম এবং সাংবাদিকরা, এমন প্রত্যাশা এই সাংবাদিকের। ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এটি আমাদের একটি বড় অর্জন, বাংলাদেশের মানুষের বড় প্রাপ্তি। এই প্রাপ্তিকে ধারণ করেই আগামী দিনে বাংলাদেশ যাতে সামনের দিকে এগোতে পারে, মিডিয়ার সেক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে হবে। এবং মিডিয়া কারো পাচাটা, কারো গোলাম এটি হবে, তারা সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। সাহস করলে কিন্তু সাহস দেখানো যায়, এটি আমাদের মনে রাখতে হবে। স্বৈরাচার হাসিনার দালালি করা অনেক সাংবাদিক এরই মধ্যে নিজেদের অপরাধের কারণে গ্রেফতার হয়েছেন, কেউ কেউ আবার পালিয়ে বেড়াচ্ছেন। এর বাইরে অনেকেই নতুন ষড়যন্ত্রে ব্যস্ত দেশে অস্থিতিশীলতা তৈরিতে। সবকিছুর ঊর্ধ্বে সাংবাদিকতা মানুষের কথা বলবে, ক্ষমতাকে প্রশ্ন করবে, জাতির সামনে নির্ভীকভাবে তুলে ধরবে সমাজের নানা অন্যায়, অসঙ্গতি। এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।